ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, চরম ভোগান্তি, বংশালে বিদ্যুতায়িত হয়ে তরুণীর মৃত্যু, মাস ব্যবধানে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ। পূজার ছুটিতে ভোটার শূন্যতায় ডাকসু নির্বাচন পেছানোর দাবি কয়েকটি প্যানেলের। ডাকসুর 2 সপ্তাহ পর অনিয়মের ফিরিস্তি ছাত্রদল। মাইলস্টোন ট্র্যাজেডির পরও শাহজালালের রানওয়ে ঘেঁষে বহুতল ভবন নির্মাণ থামছে না, অনুমোদনেই অনিয়মের অভিযোগ। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 3 দলের শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার পেতে আশ্বাসের অপেক্ষায় প্রবাসীরা। এবং ডলারের সরবরাহ বাড়লেও দাম না কমায় হতাশ আমদানিকারকরা। রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ায় শঙ্কা রপ্তানিকারক ব্যাংকারদের। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামিমা শাম্বি, আমি গালিব ইবনে রিয়াজ। লঘুচাপের কারণে ভারী বৃষ্টির কবলে পড়েছে রাজধানী ঢাকা। সকাল 9টা পর্যন্ত 105 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছে ঢাকায় আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, তবে উপকূলে বৃষ্টি অব্যাহত থাকবে। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা, দেখা দিয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। এতে সড়কেই বিকল হয়ে পড়ে যানবাহন, এতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। এদিকে বংশালে তলিয়ে থাকা সড়কে বিদ্যুতায়িত হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। আশ্বিনের ভোরে সবেই আলো ফুটতে আকাশ কালো মেঘে ঢেকে যায়। মেঘের ঘনঘটা শেষে ভারী বর্ষণ শহর জুড়ে। বজ্রসহ এই বৃষ্টি টানা 1 ঘন্টা মুষলধারে রূপ নিতেই বাধে বিপত্তি। রাত থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা। যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় দেখা দেয় যানজট। বিপাকে পড়েন কর্মজীবী ও শিক্ষার্থীরা। যখনই বৃষ্টি হয় আঁঠু পানি নৌকা চলার মতো অবস্থা। এলাকাতে কলেজে স্কুলের বাচ্চারা কেউ যেতে পারে না। আসলে রিক্সা পাওয়া যাচ্ছে না, রিক্সা পেলেও দেখা যাচ্ছে সেখানে দাম ভাড়া অনেক বেশি চাচ্ছে। বাস পাওয়া যাচ্ছে না, যে পানিতে নোংরা পানিতে হাঁটা লাগছে। প্রধান সড়কগুলোতে হাঁটু পানি হলেও অলিগলিতে উঠে যায় কোমর পর্যন্ত। মতিঝিল, ইত্তেফাক মোড়, আরামবাগ সহ প্রধান বেশ কিছু সড়ক চলে যায় পানির নিচে। সড়কে পানি জমে যাওয়ায় যানজটে আটকে পড়েন নগরবাসী। গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ায় ইঞ্জিন বন্ধ হয়ে সড়কে যানজট পরিস্থিতি করে তোলে আরও খারাপ। গুলিস্তান পর্যন্ত মোটামুটি ভালো আছে একটু পানি, কিন্তু যখন এই বকচত্বরের এখানে আসছি তখনই পানি এরকম থই থই করতেছে এখানকার মতো সব। ড্রেনেজ সিস্টেমগুলো কারা করবে? আমি আপনি করব? এই যে দায়িত্ব কার? সিটি কর্পোরেশনের দায়িত্ব, এবং একে দেখারও দায়িত্ব তো গভর্নমেন্টেরও দেখার বিষয় আছে। তো কেউ কি করে দায়িত্ব পালন করতেছে? কেউ করে না। এই দেশে এগুলা বলে কোনো লাভ নেই, কেউ করবেও না। বলে আপনি কার দোষ দিবেন? 11টার দিকে বের হয়েছি, এই একমাত্র এখন নামিয়ে দিলাম। এত জ্যাম সেই শাপলা চত্বরের ওই পাশ থেকে, আপনার ইত্তেফাক মোড় থেকেই জ্যাম, আর এখানে রাস্তা তো নাই বললাম। বৃষ্টি শেষ হওয়ার অনেক সময় পার হলেও এখনো বিভিন্ন জায়গায় জমে আছে পানি। অনেককে বাধ্য হয়ে জুতা হাতে নিয়ে পানি মাড়িয়ে হাঁটতে দেখা যায়। এর মধ্যে বংশালে পানিতে তলিয়ে থাকা সড়কে বিদ্যুতের তার পড়ে এক তরুণের মৃত্যু হয়েছে। ঢাকা সিটির এই জলাবদ্ধতা দূর করার জন্য যা যা করা দরকার এটা করা উচিত, নাহলে মানুষের প্রচণ্ড ভোগান্তি হচ্ছে। জ্যামে পড়ে আছি, আধা ঘন্টা 40-45 মিনিটের মতো ছিলাম এখানে। এখনো তো অনেক সময় আছে, এখনো তো রাস্তায় প্রচুর জ্যাম আছে। জ্যামে আছি 1.5 ঘন্টা প্লাস। হাঁটু পানি পার করে গন্তব্যে ফিরতে গিয়ে ভোগান্তির কবলে পড়ে মানুষেরা। জলজটের পেছনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেই দুষলেন নাগরিকরা। সিটি কর্পোরেশন ট্যাক্স নেয়, ব্যাট নেয়, ড্রেন পরিষ্কার করে না। আর আপনারা বৃষ্টি হইলে হ্যান উড়াইতে পানি আগে লেখেন না, যে এটি পরিষ্কার করে না কেন? দিনের পর দিন এভাবে চলে যাইতেছে, কিন্তু কোনো রাস্তার সংস্কার হচ্ছে না। আজকে এই রাস্তাটা সংস্কার থাকলে এই আমাদের সাধারণ জনগণের এই পরিস্থিতির হতো না।
মৌসুমী বায়ুর প্রভাবে রাত থেকে ঢাকায় বৃষ্টিপাত হয়েছে বলে মন্তব্য করেছেন আবহাওয়াবিদ হাফিজুর রহমান। জানান, মধ্যরাত থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি রেকর্ড করা হয়েছে 105 মিলিমিটার। ঢাকার 9টা পর্যন্ত, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত হয়েছে 34 মিলিমিটার, আর ভোর 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টা হয়েছে আরো 71 মিলিমিটার। হ্যাঁ, 105 মিলিমিটার 12টা থেকে সকাল 9টা পর্যন্ত। বৃষ্টিপাত ঢাকাটা তো কমে গেছে অলরেডি, অন্যান্য দক্ষিণাঞ্চলের বৃষ্টিটা থাকবে এখন, কালকেও থাকবে, কালকের পর কমবে বৃষ্টিটা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে 80 দশকের পর থেকে এ পর্যন্ত 6টি মাস্টার প্ল্যান হাতে নিলেও একটিও বাস্তবায়ন করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। বারবার মেয়র পরিবর্তন থেকে এখন প্রশাসক এলেও পরিবর্তন হয়নি ঢাকার জলাবদ্ধতার। নগরবাসীর প্রশ্ন, কবে কাটবে এই সংকট? বাইজিদ সাদ, এখন ঢাকা। রাজধানীর জলাবদ্ধতা নিয়ে ভোগান্তির আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। তিনি আছেন নিউ মার্কেট এলাকায়। পুলক, জানাবেন নিউ মার্কেট এলাকায় পানি সরেছে কিনা আর জনগণের ভোগান্তি কেমন দেখছেন? সামনে সকাল থেকে কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি কিন্তু এখন থেমেছে। থেমে যাওয়ার পর কিন্তু এখন মেঘের আড়াল দিয়ে সূর্য কিন্তু হাসিও দিচ্ছে। কিন্তু সকাল থেকে যে প্রবল বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কিন্তু ছাপ এই নিউ মার্কেট এলাকায় এখনও রয়েছে। পানি নামলেও পানি নামার পর যে আবর্জনা স্তূপ, সেই আবর্জনা স্তূপ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন সেই ব্যবসায়ীরা কিন্তু সকাল থেকে আমাদের এই যে পানির জলাবদ্ধতা রয়েছিল সেই জলাবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছিলেন, এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছিলেন যে সকাল 11টা পর্যন্ত হাঁটু সমান পানি ছিল এই নিউ মার্কেট এরিয়ার ভিতরে। আমি যদি নিউ মার্কেট এলাকার বা নিউ মার্কেট মার্কেটের বাহিরের পরিস্থিতি সম্পর্কে বলি, নিউ মার্কেটের বাহিরে এখনো জলাবদ্ধতা কিছু কিছু জায়গায় লক্ষণীয় রয়েছে, কিন্তু এখনো যে মেইন সড়ক বা প্রধান সড়কগুলো রয়েছে, প্রধান সড়কে কিন্তু যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে, বাট কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা থাকার কারণে সেই জায়গাগুলোতে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া আমি সকাল থেকে আরও অনেক জায়গায় ঘুরেছি, সেই বিষয়গুলো যদি আপনাকে আমি যে বিস্তারিতভাবে জানাই, তবে আমরা গিয়েছিলাম হচ্ছে কাকরাইলে, মতিঝিল, মিরপুর, আরামবাগ, এইসব এলাকা আমরা কিন্তু ঘুরেছি। এইসব এলাকায় কিন্তু এখনও পর্যন্ত জলাবদ্ধতা বিরাজমান করছে, এবং এসব এলাকায় যে লেভেলে পানি উঠেছে সেটার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় যে বিটুমিন উঠে গিয়ে প্রধান সড়কে যে পাথর, সে পাথরও কিন্তু উঠে গিয়েছে, সেগুলো আমরা দেখেছি। এছাড়া হাতিঝিলের এলাকাও কিছু কিছু জায়গায়ও কিন্তু পানি জমে থাকতে দেখা গেছে। আমি যদি আপনার মাধ্যমে একটু জানিয়ে দিতে চাই যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এখনো পর্যন্ত ঢাকা শহরে আর কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আজকে সকালের মতো ভারী বৃষ্টিপাত না হলেও মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের যে দক্ষিণাঞ্চল অর্থাৎ লঘুচাপের কারণে, সেই লঘুচাপের কারণে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টির সম্ভাবনা সেসব অঞ্চলে রয়ে গেছে। তো এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি রাজধানী নিউ মার্কেট এরিয়ায়, সেখানে কিন্তু আজ পুজোর যে মার্কেট বা পুজোর যে সময়টা, সেটার জন্য কিন্তু সকাল থেকেই কিন্তু ক্রেতা সমাগম কম ছিল। তবে বৃষ্টি কমার পর এবং পানি সরে যাওয়ার পর থেকে কিন্তু এখানে ক্রেতা সমাগম বাড়ছে, এবং ক্রেতারা কিন্তু এখন মার্কেট বা তাদের পুজোর যে মার্কেট তারা কিন্তু করতে আসছে এখন। তো এই ছিল স্বামী আমার কাছে নিউ মার্কেট এরিয়া থেকে সর্বশেষ। ধন্যবাদ শাহরিয়ার জামান পুলক। নিউ মার্কেট এলাকা থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন পুলক। এদিকে অব্যাহত বৃষ্টি আর মশক নিধন কার্যক্রমে ধীর গতিতে সারা দেশে এডিস মশার প্রজনন ঊর্ধ্বমুখী, যার কারণে বাড়ছে ডেঙ্গু রোগী। হাসপাতালগুলোতে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়ছে দ্বিগুণ হারে। চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসায় দ্রুত শক সিনড্রোমে চলে যাওয়ায় মৃত্যু বাড়ছে। অন্যদিকে ঢাকা সহ সারা দেশেই এডিসের ব্রুটো ইন্ডেক্স বেশি হওয়ায় অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কা বিশেষজ্ঞদের। বিস্তারিত মেহরিন আইনির প্রতিবেদনে। নারায়ণগঞ্জের চম্পা বেগম এক সপ্তাহ আগে ডেঙ্গুতে আক্রান্ত স্বামীকে ভর্তি করান মহাখালী ডিএনসিসি হাসপাতালের আইসিইউতে। এরপর ঠিক 5 দিন পর খোদ নিজেও ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি আছেন একই হাসপাতালে। ঠান্ডা, মাথা ব্যথা আর যে জ্বর, এখন রক্তও কমিয়ে গেছে।
রাজধানীর হাসপাতালগুলোতে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী বাড়ছে দ্বিগুণ হারে। একই পরিবারের একাধিক সদস্য ভর্তির হারও এবার বেশি। যারা ভর্তি হচ্ছেন তারা বেশিরভাগই পানি শূন্যতা, মাথা ব্যথা, বমি এবং তীব্র জ্বর ও শরীর ব্যথায় ভুগছেন। আমার ডেঙ্গু হওয়ার পর আমার এইখানে ওই পিত্ত বলে গা হয়েছে আর এখানে পানি জমছে। স্কুল থেকে আসার পরে খাওয়া দাওয়া করানোর পরে আমি বিছনায় শুলাম দুপুরবেলা, তো তারপর থেকে আর শোয়া থেকে উঠতে পারিনি। রোগীর স্বজনরা বলছেন মশা বাড়লেও সিটি কর্পোরেশন থেকে মশা নিধনে নেই কার্যকরী পদক্ষেপ। না, মশার ওষুধ দেয় না, আমাদের বাড়িতেই মশার উদ্বোধন বেশি নিচতলায়। সিটি কর্পোরেশন থেকে যেভাবে মেডিসিন দিয়ে থাকে আর কি ওইটাই চলতেছে। চলতি বছর সেপ্টেম্বরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু 60 ছুঁই। চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসায় দ্রুত শক সিন্ড্রোমে চলে যাওয়ায় মৃত্যু বাড়ছে। এছাড়া দ্বিতীয়বার আক্রান্তদের মৃত্যু ঝুঁকি বেশি বলেও জানান তারা। Somebody is thinking যে আমি কিন্তু ডেঙ্গুতে অলরেডি আক্রান্ত হয়েছি, আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু তার জন্য কিন্তু আরো বেশি চিন্তার কারণ যে একবার আক্রান্ত হয়েছে নেক্সট অ্যানোয়ার যদি সে আক্রান্ত হয় তার কিন্তু এই যে ডেঙ্গুর কমপ্লিকেশন যেগুলো আমরা বলি যে ডেঙ্গু হয়, হেমারেজিক ফিভার, রস শক, এগুলা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো এভরিবডি শুড বি ভেরি মাচ কেয়ারফুল অন ইট। বিশেষজ্ঞরা বলছেন ঢাকা সহ সারা দেশেই এডিসের ব্রুটো ইন্ডেক্স বেশি হওয়ায় অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়বে। তাই দ্রুত ডেঙ্গুর হটস্পট ম্যানেজমেন্টের দিকে নজর দেওয়ার পরামর্শ তাদের। এখনই ডেঙ্গু নিয়ন্ত্রণে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং কমিউনিটি এঙ্গেজমেন্ট করা খুব প্রয়োজন। হটস্পট ম্যানেজমেন্ট মানে ডেঙ্গু রোগীর বাড়িকে কেন্দ্র করে 200 মিটারের মধ্যে নিশ্চিত করতে হবে যেন ওই বাড়িতে কোনো উড়ন্ত মশা বেঁচে না থাকে। যদি বেঁচে থাকে তাহলে সেখান থেকে মানুষ জ্যামিতিক হারে আক্রান্ত হওয়ার একটি ঝুঁকি তৈরি করবে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের হার 40,000 ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে 179 জনের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। কমপ্লিট শাটডাউন ও পূজার ছুটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে শুরু করায় নির্ধারিত তারিখে অংশগ্রহণমূলক রাকসু নির্বাচন সম্ভব নয় বলে মনে করছে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেল। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে একথা জানান তারা। ক্যাম্পাসের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে দুর্গাপূজার পরেই রাকসু নির্বাচনের দাবি করছে ছাত্রদল। নির্বাচন কমিশন বলছে বিকেলে বৈঠকের পর সিদ্ধান্ত জানানো হবে। বিস্তারিত প্রতিবেদনে। সোমবার সকাল থেকে স্থবিরতা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পোষ্যকোটা ইস্যুতে শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা কাজ বন্ধ রেখে প্রশাসন ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচির পাশাপাশি মানববন্ধন করেন তারা। এ সময় তারা দোষী শিক্ষার্থীদের ছাত্রত্ব বাতিল সহ চান ফৌজদারি আইনের বিচার। এছাড়া কোনো কাজে ফিরবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। রাকসু নির্বাচনের দুদিন আগে শিক্ষক কর্মকর্তাদের এমন আন্দোলন আর পূজার ছুটির কারণে ক্যাম্পাসে কমেছে শিক্ষার্থী উপস্থিতি। প্রচারণায় নেই কোনো প্রার্থী। এতে রাকসু নির্বাচনে অংশগ্রহণকারী 4 প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা সংবাদ সম্মেলনে নির্বাচনের উপযুক্ত পরিবেশ না থাকার অভিযোগ তুলে ধরেন। আমাদের 25 তারিখ নির্বাচন করতে আসলে কোনো সমস্যা নাই, আমাদের সমস্যা হচ্ছে নির্বাচনের পরিবেশ নিয়ে। পরিবেশ ঠিক হলে আমরা নির্বাচন করব। মূল কনসার্নের জায়গা হচ্ছে ক্যাম্পাসে সুষ্ঠু স্বাভাবিক পরিবেশ না থাকলে এই নির্বাচন হবে প্রহসনের নির্বাচন। আর আমরা আমাদের এই 35 বছর পর পাওয়া রাকসু নির্বাচনটাকে প্রহসনের নির্বাচনে পরিণত করতে চাই না। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা অলরেডি ক্যাম্পাস বিমুখ হওয়া শুরু করেছে। এই মুহূর্তে আমরা বিশ্বাস করি, এই মুহূর্তে আমরা যে আনন্দঘন পরিবেশে রাকসু নির্বাচনের জন্য প্রচারণা বা রাকসু ইলেকশন করার জন্য প্রস্তুত হচ্ছি, আমরা এখন প্রচারণাতে সেই প্রার্থীদের সেই সাড়াটি পাচ্ছি না। কারণ রুম তালা দেওয়া, ম্যাচ তালা দেওয়া, মেয়েদের হল থেকে তারা দেখছে 10 মিনিটের মধ্যে 15 জন 20 জন করে চলে যাচ্ছে। আমরা চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 35 বছর পর ইলেকশন হচ্ছে, এখানে কারো কোনো ইন্টেনশন নাই নির্বাচন হতে দিবে না। আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অবশ্যই নির্বাচন হতে হবে এবং সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবে এবং তাদের প্রতিনিধি নির্বাচন করবে। ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির জানান, শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকায় অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। দুর্গাপূজার পর নির্বাচন চান তারা। নির্বাচন কমিশন পুনরায় বিবেচনা করেন, শিক্ষার্থীদের এবং ভোটারদের উপস্থিতির কথা বিবেচনা করেন। তা সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা শিক্ষার্থীদের পালস বোঝার চেষ্টা করেন এবং নির্বাচনটা আমি চাই দুর্গাপূজার পরেই হোক। নির্বাচন কমিশন বলছে অদ্ভুত পরিস্থিতি নিয়ে পুরো কমিশন বিকাল 5টায় বৈঠকে বসবে। অবাধ এবং অংশগ্রহণমূলক, তো এটা হবে উৎসব মুখর। তো সুতরাং সেইটা করার জন্যে যে পরিবেশ সেটা যদি না থাকে
এই সব বিষয়গুলো আমরা আমাদের মিটিংয়ে নিয়ে এসে তারপরেই আমরা সিদ্ধান্ত জানাবো আপনাদেরকে। আগামী 25শে সেপ্টেম্বর রাষ্ট্র নির্বাচনের ভোটের তারিখ, সেখানে ভোটার সংখ্যা 29,000। এখন রাজশাহী। এদিকে পোষ্যকোটা পুনর্বহাল ইস্যুতে শিক্ষক লাঞ্ছিতের অভিযোগে কমপ্লিট শাটডাউন পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে অচল হয়ে পড়েছে কার্যক্রম, প্রভাব পড়েছে রাকসুর প্রচারণায়। এ নিয়ে সবশেষ খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি ও দাবিগুলো কি, আর রাকসুর নির্বাচনে আন্দোলনের এর কি প্রভাব পড়ছে? গেল 20 তারিখে আসলে পোষ্যকোটা পুনর্বহলের যে আন্দোলনে ছিল, শিক্ষার্থীরা অনশনে ছিল, পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি, তারপরে কিন্তু উপাচার্যকে শিক্ষার্থীরা আটকে দেয়। তারা জুবিলি ভবনে ঢোকার সময় শিক্ষার্থীদের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং কর্মকর্তাদেরও ধস্তাধস্তি হয়। এই ঘটনা শিক্ষক লাঞ্ছিত হয়েছে এবং এতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ঘোষণা দিয়েছেন যে কমপ্লিট শাটডাউনে থাকবেন এবং সেটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত আমরা দেখছি। এখান থেকে আজকে সকালবেলা কিন্তু তারা অবস্থান ধর্মঘট পালন করেছে এবং তার পরবর্তীতে মানববন্ধন করেছে। সেই মানববন্ধন থেকে তারা যেটি বলেছেন যে যারা সেই সমস্ত লাঞ্ছনার ঘটনায় যুক্ত ছিল তাদেরকে আসলে ছাত্রত্ব বাতিল করতে হবে, তাদের ফৌজদারি আইনে আসলে বিচার হতে হবে। এইটা ছাড়া তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেখান থেকে তারা সরে আসবেন না এবং তারা বলছেন যে রাকসু আসলে রাকসুর মতো চলবে এবং সেক্ষেত্রে তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। কিন্তু আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের 9টি একাডেমিক ভবনে কিন্তু প্রায় অনেকগুলোই নির্বাচন বুথ এবং সেখানে কিন্তু শিক্ষকরাই কাজ করবেন। 117টি পোলিং এজেন্ট থাকবেন, নানানভাবে কিন্তু সেখানে তাদের অংশগ্রহণ প্রয়োজন কর্মকর্তা কর্মচারীদের। সেই ক্ষেত্রে তারা যদি না থাকেন তাহলে কিন্তু আসলে নির্বাচন সুষ্ঠুভাবে কোনোভাবেই সম্ভব হচ্ছে না বলে শিক্ষার্থীরা দাবি করছেন। অন্যদিকে আসলে প্রার্থী যারা আছেন তারা কিন্তু বেশ কয়েকটি প্যানেল, বিশেষ করে 4টি প্যানেল ছাত্রদল, তারা বলেছেন যে শিক্ষার্থীদের উপস্থিতি ক্যাম্পাসে কম এবং এই সমস্ত উদ্ভূত পরিস্থিতিতে কিন্তু আসলে শিক্ষার্থীরা না থাকার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে তারা বলেছে যে এই নির্বাচন আসলে পিছিয়ে দেওয়া উচিত এবং তারা স্মারকলিপি দিয়েছে নির্বাচন কমিশনকে এবং নির্বাচন কমিশন যেটি বলছেন যে বিকেল 5টার সময় তারা এই নিয়ে বসবেন এবং পরবর্তীতে আসলে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। তো গালিব, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ খবর। যুক্ত ছিলেন রাকিবুল হাসান। এদিকে ডাকসু নির্বাচনের প্রায় 2 সপ্তাহ পর ওই নির্বাচনকে ঘিরে নানা অনিয়ম আর অসঙ্গতি তুলে ধরল ছাত্রদল সমর্থিত প্যানেল। ডাকসুতে পদে পদে ছাত্রদলকে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। নানা অভিযোগ দেওয়ার পরও কার্যকরী পদক্ষেপ না নেয় ডাকসুতে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ নিয়ে প্রশাসনকে স্পষ্ট জবাব দেওয়ার আহ্বান তার। আরও জানাচ্ছেন সিফাত শরিয়ার। ডাকসু নির্বাচনের দিনই নানা অসঙ্গতির অভিযোগ তুলেছিল ছাত্রদল মনোনীত প্যানেল। ফলাফল ঘোষণার পর একই ধরনের অভিযোগ দেয় আরও কিছু প্রার্থী। যদিও তখন প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হয়েছে। এবার নির্বাচনের 12 দিন পর লিখিত অভিযোগ পেশ করল ডাকসুতে ছাত্রদল সমর্থিত প্যানেল। মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনে অনিয়ম ও অসঙ্গতির 11টি অভিযোগ তুলে ধরে প্যানেলের নেতারা বলেন, নির্বাচনে ছাত্রদলকে পদে পদে বাধা দেওয়া হয়েছে। নির্বাচনের একদিন আগে একটি মার্কেটের নিচে অরক্ষিত ব্যালট পেপার পড়ে থাকার দাবিও তোলেন আবিদুল ইসলাম খান। বলেন, ভোটারদের উপস্থিতি ও ভোট সংখ্যার অসামঞ্জস্য সহ পরিকল্পিত অব্যবস্থাপনা করে ডাকসু নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। এছাড়া অধিকাংশ পোলিং অফিসার নির্বাচনী আচরণবিধি না জানার কারণে ছাত্রদল ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি তার। আমরা চাচ্ছিলাম আমাদের যে অভিযোগগুলো অবশ্যই সেগুলো ঘটেছে, যেহেতু সাধারণ শিক্ষার্থীরা, ভোটাররা সেগুলো নিয়ে আওয়াজ তুলবেন। ইতিমধ্যেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা এবং ভোটাররা কিন্তু আওয়াজ তুলেছেন। 2025 সালে ডাকসু নির্বাচন হয়েছে, যে অসঙ্গতি এবং অনিয়ম এবং কারচুপির অভিযোগ এসেছে সেগুলো নিয়ে পর্যালোচনা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন তার অবস্থান ক্লিয়ার করতে না পারবে বিষয়গুলো নিয়ে। এই নির্বাচনকে তো আমাদের জায়গা থেকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। নানা অভিযোগ দেওয়ার পরও কার্যকরী পদক্ষেপ না নেয় ডাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেন আবিদুল। ভোট গণনা মেশিন এবং সফটওয়্যারের নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের সময়
নির্দিষ্ট কয়েকজন শিক্ষক ও টেকনিশিয়ান উপস্থিত থাকলেও ভোটার ও প্রার্থীদেরকে এই বিষয়ে মোটেও অবহিত করা হয়নি। প্রশাসনকে ডাকসু নির্বাচন নিয়ে এসব অভিযোগের স্পষ্ট জবাব দেওয়ার আহ্বান জানান আবিদ হামিদ মায়েদ পরিষদ। সদ্য অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে সংঘটিত নানান অনিয়ম ও অসঙ্গতি অত্যন্ত দৃষ্টিকটুভাবে আমাদের সকলের চোখে ধরা পড়েছে, যার ফলে শিক্ষার্থীদের পবিত্র ভোটাধিকার প্রয়োগের উৎসবটি হয়েছে নেতিবাচকভাবে প্রশ্নবিদ্ধ। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির ৫ শীর্ষ নেতা। রাত ১টা ৪০ শাহজালাল বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সেখানে ট্রানজিটের পর আরেক ফ্লাইটে দুবাই থেকে তিনি নিউ ইয়র্কের পথ ধরবেন। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে নিয়ে সরকার প্রধানের জাতিসংঘ অধিবেশনে যাওয়ার এমন উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা আজ নিউ ইয়র্কে পৌঁছাবেন। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। একই সাথে উচ্চ পর্যায়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সেমিনারে যোগদান করবেন তিনি। সফরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম যারা উপস্থিত থাকবেন। সফর শেষে ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরে তার একাধিক কর্মসূচি থাকলেও প্রবাসীদের দৃষ্টি এখন একটি ইস্যুতে, ভোটাধিকার। জাতিসংঘের মঞ্চ এবং প্রবাসীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে এই দীর্ঘদিনের দাবি আদৌ গুরুত্ব পাবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এরপর দিন নিউ ইয়র্কের ম্যারিয়ট মার্কুইস হোটেলে আয়োজিত গ্লোবাল বাংলাদেশি এম্পাওয়ারমেন্ট শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে তিনি প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দীর্ঘদিন ধরে প্রবাসীরা তাদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছেন। আগের স্বৈরাচারী হাসিনা সরকার প্রবাসীদের দাবি উড়িয়ে দেয়ায় হতাশ ছিলেন তারা। তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায় থেকে ইতোমধ্যে এসেছে আশাব্যঞ্জক বার্তা। আগস্টে নিউ ইয়র্কে এসে তথ্য উপদেষ্টাও দিয়েছিলেন আশ্বাস। প্রবাসী ইস্যুটা বাংলাদেশে এই প্রথম রাজনৈতিক দলগুলোর তর্কের বিষয়ে পরিণত হয়েছে, যে আসলে তাদেরকে আমরা স্পেস দিব কিভাবে, আমাদের রাষ্ট্র কাঠামোতে তাদেরকে কিভাবে নির্বাচনে আমরা নিয়ে আসবো। ফলে আমি মনে করি এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস, এবং এখানে আমি মনে করি যে প্রবাসীদের ভোটের সর্বশেষ এই স্যারও যেহেতু এই কথাটা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা, ফলে আমি মনে করি যে এটা বাস্তবে রূপায়িত হবে। দেশের অর্থনীতিতে অন্যতম অবদান রাখা এই প্রবাসীরা এবার আর শুধু আশ্বাস শুনতে রাজি নয়, তারা চাইছেন সময়সূচি সহ সুনির্দিষ্ট পরিকল্পনা, যাতে তারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন। আমাদেরকে আসলে অনেকবারই আশ্বস্ত করা হয়েছে যে আমরা প্রবাসে থাকি, আমাদের প্রবাসীদের জন্য আসলে ভোট দেওয়ার একটা, আমাদের এখানে যারাই আছি আমরা দ্রুত আমাদের 2টা পাসপোর্ট আছে, সো আমাদের আসলে অধিকার যে আমরা ভোট দেওয়ার। আমার মতো অনেক প্রবাসীরা আছে যারা ভোট দিতে চায় কিন্তু ভোট দিতে পারছে না। বাংলাদেশে থাকাকালীন সময় আমরা কখনো ভোট দেওয়ার সুযোগ পাইনি। এখন যেহেতু আমেরিকায় আছি, আমরা আশা করি এই সরকার আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে একাধিকবার স্বীকার করেছে অন্তর্বর্তী সরকার। আন্দোলনের সময় প্রবাসীদের অর্থনৈতিক চাপ ও সংহতি পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়, এমনটাও মত অনেকের। প্রবাসীদের মতে এই সরকারের আমলে তাদের ভোটাধিকার নিশ্চিত না হলে রাজনৈতিক সরকারের সময় তা বাস্তবায়নের আশা ক্ষীণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনটি যেমন আন্তর্জাতিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জায়গা, ঠিক তেমনি প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানটি হতে পারে অভ্যন্তরীণ রাজনীতির এক বড় ধাপ। এই সফরে প্রধান উপদেষ্টা যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের ঘোষণা দেন, তবে এটি হতে পারে ইতিহাসের নতুন সূচনা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করেছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। সাক্ষ্যে যাত্রাবাড়ি, চিটাগাং রোড সহ আশপাশের এলাকার হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরেন তিনি।
শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন দাবি করেন পুরো জুলাই আন্দোলন ছিল অবৈধ। আন্দোলনকারীরাই ষড়যন্ত্র ও টার্গেট করে ছাত্র জনতাকে হত্যা করেছে। পরে আলী আহসান জুনায়েদ বলেন, আন্দোলনে কোনো ম্যাটিকুলাস ডিজাইনে হয়নি, সব ছিল বৈধভাবে। এদের শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হন শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন। এদিকে ট্রাইব্যুনাল 2 রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষী সিয়াম হোসেন আয়ানকে জেরা করছে আসামি পক্ষ। এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় শেখ হাসিনার মামলার রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ আবু সাইদ হত্যা মামলার 6 আসামিকে। শাহজালাল বিমানবন্দরের রানওয়ের পাশে গড়ে উঠছে বহুতল ভবন। এ নিয়ে ঝুঁকি ক্রমেই বাড়ছে। সিভিল এভিয়েশনের সতর্ক বার্তা সত্ত্বেও দাঁড়িয়ে গেছে অসংখ্য উঁচু দালান। প্রশ্ন উঠছে, এখানে কি কেবল অনুমোদনের অনিয়ম নাকি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর গাফিলতি মিলিয়েই তৈরি হয়েছে বড় ধরনের নিরাপত্তা সংকট, যার কারণে ঝুঁকিতে আকাশ পথের নিরাপত্তা সহ রাজধানীবাসীর ভবিষ্যৎ। বিপ্লব মানবের ক্যামেরায় আরো জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। নামছে বিমান, মনে হচ্ছে এই বুঝি কোনো ভবন ভেদ করে ধসে পড়বে। এজন্য দুর্ঘটনাকে নিচ থেকে আমন্ত্রণ জানানোর মহা আয়োজন। দৃশ্যটি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে দাঁড়িয়ে থাকা উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির। অনেকটা মনে করিয়ে দিচ্ছে মাইলস্টোন স্কুলের সেই যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা। গত 22 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে 36 জনের মৃত্যুর পর নতুন করে আলোচনায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা। এরপর অবস্টেকল লিমিটেশন সারফেস শনাক্তে নতুন করে শুরু হয় জরিপ। বিমানবন্দরের রানওয়ে ঘেঁষে উত্তরা প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির সারি সারি বহুতল ভবন, কোনোটি 6 তলা, কোনোটি 8। অথচ বিমান চলাচলের নিরাপত্তার জন্য এই ট্রানজিশনাল সারফেস বা হলুদ সীমারেখায় এমন উচ্চ ভবন ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল সিভিল এভিয়েশন। তারা যে আমাদেরকে কোঅর্ডিনেটসটা দিয়েছিলেন এবং অ্যাকচুয়াল যে কোঅর্ডিনেটস আমরা যেটা গিয়ে অনগ্রাউন্ডে পেয়েছি, এটার মধ্যে একটু তারতম্য। প্রিয়াঙ্কা রানওয়ে সোসাইটির 30 নম্বর প্লটে মায়াকাব্য নামের ভবনটি পড়েছে হলুদ সীমারেখায়। এটি নোটিশ পাওয়া ঝুঁকিপূর্ণ ভবনগুলোর একটি। পাশের ভবন ভার্টিক্যাল 2 এর ফ্ল্যাট মালিকরাও পেয়েছেন নোটিশ। এসব ভবনে যারা বাস করেন তাদের অধিকাংশ অভিনেতা, অভিনেত্রী এবং ব্যবসায়ী। এ বছরের মে মাসে রাজুকের মাধ্যমে এমন 6টি ভবনের বর্ধিত অংশ ভাঙার নোটিশ দিয়েছিল সিভিল এভিয়েশন। এসব ভবনের মোট ফ্ল্যাট সংখ্যা 106। ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে সোসাইটির আরও 87টি ভবনের নাম। সামনের কিছু বিল্ডিংকে হাইট বেশি দেওয়া হয়েছে, পিছনের। মায়াকাব্যের 8 তলায় ফ্ল্যাট কিনেছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। সব নথিপত্র দেখেই ফ্ল্যাট কিনেছেন বলে দাবি তার। তবে সিভিল এভিয়েশন বলছে ভবনটির অনুমোদন ছিল 7 তলা, করা হয়েছে 8 তলা। নতুন করে উচ্চতা দেওয়ার ক্ষেত্রে বা ভাঙার ক্ষেত্রে এটা তো আমরা দায়ী না। আমি ব্যক্তিগতভাবে আমি চাই যদি সরকারের প্রয়োজন হয় বা সরকারের কোনো কাজে বিঘ্ন ঘটে, সেক্ষেত্রে আমি যেহেতু দায়ী না, আমি আমার ক্ষতিপূরণ চাই। আমাদের বিধানে এখন পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয় নেই। এই বিষয়টি আসলে আমার কাছে মনে হয় ক্ষতিপূরণের বিষয়টি সরকার যেভাবে নির্ধারণ করবেন বা তারা যদি আবেদন করেন কোন কর্তৃপক্ষ দেবেন বা কিভাবে ক্ষতিপূরণটা দেওয়া হবে বা কোন খাত থেকে যাবে, এটা মনে ভবিষ্যতে হয়তো বা সরকার নির্ধারণ করতে পারেন। অভিযোগ যাচাইয়ে মায়াকাব্যের নির্মাতা প্রতিষ্ঠান ল্যান্ডপ্যাক লিমিটেডের অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। ফোন করেও পাওয়া যায়নি কাউকে। ব্লক করে দেয়া হয় প্রতিবেদকের নাম্বার। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। রাজুক চেয়ারম্যান বলছেন, ভবন নির্মাণে গাফিলতি ছিল 3 পক্ষেরই। ভবন নির্মাতা, সিভিল এভিয়েশন, রাজুক, কারোরই দায় এড়ানোর সুযোগ নেই। ভেবেছো একটা হাইট আমাদেরকে দিছে, এখন তারা বলতেছে এই হাইট দেওয়া যাবে না। এই যে জিও কোঅর্ডিনেট যেটা তারা যে এই লেভেলটাকে ধরছে, তারা বলতেছে এই কোঅর্ডিনেটটা তাদেরকে সাপ্লাই করছে ওই বাড়িওয়ালা বা ডেভেলপার। তার মানে তারা ভুল তথ্য দিছে যে একজন 10 তলা প্ল্যান নিছে অ্যাজ পার রুল, কিন্তু সে 12 তলা করছে। তাহলে 12 তলা করলো কীভাবে? আমি এটা আমার অ্যাজ পার ড্রয়িং এটা হলো কি না সেটা আমি দেখি নেই, নাহলে কীভাবে 12 তলা হলো? এই জন্যই বলছি রাজুক, এখানে রাজুকও তাই।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে গত ২০ জুলাই ক্যাটেগরি 2-তে উন্নীত করা হয়েছে। আগে উড়োজাহাজ অবতরণের সময় বৈমানিকদের অন্তত ২৩২ ফুট দূর থেকে রানওয়ে দেখতে হতো। সেখানে নতুন নিয়মে তা এখন ১৩২ ফুট। আর এই পরিবর্তনেই আরও কঠোর হয়েছে উচ্চতা নীতিমালা। প্রিয়াঙ্কা, রানওয়ে সিটিতে বেড়ে ওঠা এই উচ্চ ভবনগুলো ঘেঁষেই প্রতিনিয়ত এভাবেই অসংখ্য ফ্লাইট ওঠানামা করছে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে। অথচ যাত্রী সুবিধা, যাত্রী নিরাপত্তা ও এখানকার বিমান চলাচলের নিরাপত্তার প্রশ্নে এখন ভুক্তভোগী এখানকার অসংখ্য ফ্ল্যাট মালিকরা। সিভিল এভিয়েশন ও রাজুকের এই নকশা জটিলতার গাফিলতিতে যেখানে তারা দায় এড়াতে চাইছে, সেখানে ভুক্তভোগীদের প্রশ্ন, এই বিপুল পরিমাণ অর্থ যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটির দায়ভার কে নেবে? শাহরিয়াজামান পুলক, এখন ঢাকা। বাজারে নেই ডলার সংকট, বেড়েছে রিজার্ভ রেমিটেন্সের প্রবাহ। আমদানিও করছেন ব্যবসায়ীরা, তবুও কেন কমছে না দেশের বাজারে ডলারের দাম? আমদানিকারকরা বলছেন টাকার বিপরীতে ডলারের দাম না কমায় বাড়তি খরচ হচ্ছে ভোক্তাদের। আমদানি নির্ভর একটি দেশের জন্য যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। তবে রপ্তানিকারক আর ব্যাংকাররা দেখাচ্ছেন পাল্টা যুক্তি। কাজী মাহফুজের প্রতিবেদন। গত কয়েক বছর ধরে দেশের অর্থনীতিকে ভুগিয়েছে ডলার সংকট। অনেক আমদানি পণ্যের দামও বেড়ে যায় এজন্যে। এ সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড পরিমাণ কমে যায়। একই সঙ্গে ব্যাংকগুলো ডলার সরবরাহে হিমশিম খাওয়ায় সীমাহীন জটিলতায় পড়েন আমদানিকারকরাও। তবে 2025-26 অর্থ বছরের শুরুতেই ডলার সরবরাহে আসে নতুন গতি। প্রবাসী ও রপ্তানি আয়ে দেখা যায় রেকর্ড বৃদ্ধি। বৈদেশিক দায় শোধের পরও বাজারে ডলারের সরবরাহ অনেকটা স্বাভাবিক পর্যায়ে। এমনকি বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি না করে উল্টো কিনছে। চলতি অর্থ বছরে এখন পর্যন্ত প্রায় 175 কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। তবে ডলারের প্রাপ্যতা বাড়লেও কমেনি দাম। এখনও 122 টাকার উপরে বিক্রি হচ্ছে ডলার। এতে বেশি দামে এলসি খুলতে হচ্ছে পণ্য আমদানিকারকদের, যার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে। বাড়ছে পণ্যের দাম। এখন কিন্তু অ্যাভেলেবেল ডলার হয়ে গেছে, তো এখনও কিন্তু ওই আগের ডলারে কন্টিনিউ করতেছে 122.50 আজকের ব্যাংকের রেট। তো এটা আমরা তো স্বভাবতই মনে করছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে এসে হয়তো ডলার কমবে, কিন্তু ডলার কমে নাই, আগের জায়গায় রয়ে গেছে। যার কারণে ওই ডলার রেটের কারণে আমাদের ভোক্তাদের যেই পণ্যের যে দাম কমার বিষয়টা, এটা কিন্তু এখনও ওইভাবে সুফলটা পাচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে দীর্ঘদিন ডলারের দাম না কমলে ভোক্তা পর্যায়ে এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই ডলারের দাম কমানো যায় কিনা তা ভাবার পরামর্শ আমদানিকারকদের। এখানে সবকিছু ডলারের উপর নির্ভরশীল। এখন ডলার তো বিদেশ থেকে এত ডলার আসার পরও, রিজার্ভ বাড়ার পরও কেন ডলারের দাম কমতেছে না, ডলারের দাম কেন বাড়তেছে? সরকার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এগুলির দিকে যেন একটু নজর দেয়। আগে কি হতো, সব বড় যারা আমদানিকারক হতেন তারা এলসি করতে পারতেন, যেহেতু ডলারের সংকট ছিল। ব্যাংক সুবিধা দেওয়ার কারণে বড় বড় ব্যবসায়ীরা সেই সুবিধাটি ভোগ করতেন, কিন্তু এখন সবাই এলসি করতে পারছেন, ছোট মাঝারি বড় সবাই আমদানি করতে পারছেন। ব্যাংকাররা বলছেন কেন্দ্রীয় ব্যাংকের বাজার তদারকি বাড়ালে ডলারের দাম কিছুটা কমতে পারে। এতে আমদানি বাড়লেও রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ার শঙ্কা আছে বলছেন তারা। ব্যাংকগুলো যদি ভালোভাবে বিহেভ করে এবং মার্কেটে যদি স্বচ্ছতা থাকে এবং যদি ম্যানিপুলেট না হয় অথবা সিন্ডিকেটিং যদি না হয়, তাহলে আলটিমেটলি গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। তবে যতটুকু কমলে পরে আমাদের ইনফ্লেশনের একটা বিষয় আছে, ইকোনমিক সাইকেলিংয়ের বিষয় আছে, তো গ্র্যাজুয়ালি এটা কমে আসবে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 2024-25 অর্থ বছরে দেশে 6,800 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপিন্সের ওপর দিয়ে বয়ে গেছে সুপার টাইফুন রাগাসা। এর প্রভাবে ঝোড়ো হাওয়া ও অতিবৃষ্টি দেখা দিয়েছে দেশ জুড়ে। টাইফুনের প্রভাবে বন্যা ও আকস্মিক ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্ষয়ক্ষতি এড়াতে 20,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে চীনের দক্ষিণাঞ্চলেও আঘাত হেনেছে সুপার টাইফুনটি। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদন।
সুপার টাইফুন রাগাসার আঘাতে লন্ডভন্ড দক্ষিণ এশিয়ার ফিলিপিন্সের উত্তর পূর্বাঞ্চল। এরই মধ্যে দেশটির উপর দিয়ে বয়ে গেছে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ। এর প্রভাবে দেশটির বিভিন্ন প্রদেশে ঝড়ো হাওয়া ও অতিবৃষ্টি বয়ে যাচ্ছে। আঘাতের সময় ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল 230 কিলোমিটার। রাগাসার প্রভাবে ফিলিপিন্সে আকস্মিক বন্যা ও ভূমিধসের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে রাজধানী ম্যানিলা সহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিস। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 10,000 মানুষকে। বাতিল ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট। ফিলিপিন্সের পর টাইফুন রাগাসা আঘাত হেনেছে চীনের দক্ষিণাঞ্চলে। গুয়াংডং প্রদেশের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এরই মধ্যে ঝড়ো হাওয়া অতিবৃষ্টি দেখা দিয়েছে এই অঞ্চলে। সুপার টাইফুন রাগাসার কারণে জরুরি সতর্কতা জারি রয়েছে হংকংয়ে। বিলম্বিত হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট, বাতিল হতে পারে 500-র বেশি ফ্লাইট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘন্টায় সর্বোচ্চ 230 কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে সুপার টাইফুন। এ পরিস্থিতিতে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। সুপার টাইফুন রাগাসাকে ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনের সঙ্গে তুলনা করা হচ্ছে, যাকে এই অঞ্চলের জন্য ভয়াবহ বিপর্যয় বলছেন আবহাওয়াবিদরা। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। এবারে দেশের ক্রীড়াঙ্গনের খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির চিঠি অবৈধ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। টাঙ্গাইল, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর 4 জন বাদী হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেছেন। আগামী 6 অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। তার আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে ফর্ম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলর মনোনয়ন দেয়নি তাদের আবেদন বাতিল করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শেষ করছি এখন দুপুর। শিরোনামগুলো আরেকবার। ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, চরম ভোগান্তি। বংশালে বিদ্যুতায়িত হয়ে তরুণের মৃত্যু। মাস ব্যবধানে ডেঙ্গুর প্রকোপ দ্বিগুণ। পূজার ছুটিতে ভোটার শূন্যতায় ডাকসু নির্বাচন পেছানোর দাবি কয়েকটি প্যানেলের। ডাকসুর 2 সপ্তাহ পর অনিয়মের ফিরিস্তি ছাত্র দলের। মাইলস্টোন ট্র্যাজেডির পরও শাহজালালের রানওয়ে ঘেঁষে বহুতল ভবন নির্মাণ থামছে না। অনুমোদনেই অনিয়মের অভিযোগ। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে 3 দলের শীর্ষ নেতৃবৃন্দ নিয়ে নিউ ইয়র্কের পথে প্রধান উপদেষ্টা। ভোটাধিকার পেতে অপেক্ষায় প্রবাসীরা। এবং ডলারের সরবরাহ বাড়লেও দাম না কমায় হতাশ আমদানিকারকরা। রেমিটেন্স কমে হুন্ডি বেড়ে যাওয়ার শঙ্কা রপ্তানিকারক ব্যাংকার। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।